রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকারের রহস্য মৃত্যু। রামপুরহাটে বাড়ির পার্টি অফিস, সেখানে ঝুলন্ত দেহ উদ্ধার হয় সাত সকালে। আশিস বন্দ্যোপাধ্যায়ের দেহ উদ্ধার। এই আশিস বন্দ্যোপাধ্যায়কে, যিনি 5 বারের বিধায়ক ছিলেন, পাশাপাশি ডেপুটি স্পিকার ছিলেন। তৃণমূল আমলে তিনি স্কুল শিক্ষামন্ত্রী, কৃষি মন্ত্রীর দায়িত্ব সামলেছেন। কিন্তু কি এমন হলো যার জন্য এরকম একটা ঘটনা ঘটলো? অক্ষয় রয়েছে আমার সঙ্গে। অক্ষয়, পুলিশি তদন্তে এখনো পর্যন্ত কি উঠে আসছে? 26-এর ভোটে তিনি ধ্রুব সাহার বিপক্ষে দাঁড়িয়েছিলেন, হেরে গিয়েছিলেন। তারপর কয়েক মাস, মানে মে মাসে ফল বেরোলো, আর এটা অগস্ট। কি জানা যাচ্ছে? সুইসাইড নোটও উদ্ধার হয়েছে। সুইসাইড নোটেই বা কি রয়েছে? দেখো, তোমাকে দেখিয়ে রাখবো এই যে তৃণমূল কংগ্রেসের কার্যালয়, রামপুরহাট বিধানসভার প্রাক্তন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়, যার মৃতদেহ উদ্ধার হয়েছে ঠিক এই কার্যালয় থেকে, এবং এই কার্যালয়ের পেছনেই আশিস বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। এবং আজকে সকালবেলা পরিবারের সদস্যরা দেখতে পান এই যে কার্যালয়ের ভিতরে, সেখানে ঝুলন্ত অবস্থায় সে আছে, এবং সেখান থেকে একটি সুসাইড নোটও উদ্ধার হয়েছে। এবং এই ঘটনা ছড়িয়ে পড়তে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে যে একজন 5 বারের বিধায়ক ছিলেন এবং তার এরকম মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না। এবং এই মৃত্যু বেশ কিছু প্রশ্ন উঠছে যে তিনি রাজনীতিতে ছিলেন, এবং যে সুসাইড নোট উদ্ধার হয়েছে সেই সুসাইড নোটেও তিনি উল্লেখ করেছেন যে তার রাজনীতিতে আসা ভুল সিদ্ধান্ত, এবং তার পরিবারের কোনো সদস্য যাতে রাজনীতিতে না আসে, এবং সেই কথা উল্লেখ করেছেন। পাশাপাশি তিনি কোনো রকম দুর্নীতির সাথে যুক্ত না, সেটাও তিনি উল্লেখ করেছেন। সরকার বদলের পর রামপুরহাট তারাপীঠ যে উন্নয়ন পরিষদ, এবং সেই উন্নয়ন পরিষদে দুর্নীতি হয়েছে তেমনটাই অভিযোগ তুলেছিল রাজ্যের শাসক দলের নেতারা। এবং তারপর থেকে তাকে নিয়েও সমাজ মাধ্যমে বিভিন্ন কটূক্তি আসতে শুরু করে, এবং পরিবারের সদস্যরা জানাচ্ছেন যে হয়তোবা তিনি সেটি মেনে নিতে পারেননি, এবং সেই কারণে হয়তো এই পথ তিনি বেছে নিয়েছেন। তবে তার মৃত্যু সাধারণ যারা কর্মী থেকে শুরু করে তার যারা ছাত্র ছাত্রী আছে, প্রত্যেকেই কিন্তু মেনে নিতে পারছেন না। এই মুহূর্তে তার পরিবারের এক সদস্য আছেন, আশিস বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আজকে হঠাৎ কিভাবে জানতে পারলেন এই ঘটনা? সকালবেলা ঘুম থেকে উঠে ওই দরজার একটু ফাঁক ছিল, সেখানে জ্বলছিল আলো জ্বলছিল, তখন দেখি যে আসিদা দাঁড়িয়ে, তা আসিদা প্রণাম মাথাটাকে প্রণাম করে সকালবেলা অফিসে ঢুকে বেড়াতে, আমরা কি ওই রকম। তারপর দেখি দড়ি একটা ওইটুকু দরজাটা একটু এইভাবে আপনার ফাঁক, তো দড়িটা দেখে সন্দেহ হলো, তার একটু আগে গিয়ে ভালো করে দেখলাম, তখন দেখি যে গলায় দড়ি। বাড়ির লোককে চিৎকার করে সবাই ডাকাডাকি করলাম, তারপরে পুলিশকে ইনফর্ম করলাম। পুলিশ এলো, তালা খুললো, দরজাটা লকটা ভাঙলো। কি মনে হচ্ছে আপনাদের? এখন এই মুহূর্তে কিছু বলতে পারছি না যে কেন। উনি হয়তো মানসিক কোনো কষ্টে ভুগছিলেন, কোনো যন্ত্রণা পাচ্ছিলেন, মিথ্যা হয়তো কোনো যন্ত্রণাতে ভুগছিলেন, যেটা হয়তো তিনি বহিঃপ্রকাশ করতে পারছিলেন না, বা কারোর কথা বলতে পারছিলেন না। সেরকম একটা হয়তো কাজ করছিল মনের মধ্যে, এটা থেকেও একটা বিষয় হলো, উনি তো 5 বারের বিধায়ক ছিলেন রামপুরহাট বিধানসভা, এবং তিনি সুসাইড নোটে উল্লেখ করেছেন যে তিনি কোনো রকম দুর্নীতির সাথে যুক্ত ছিলেন না, এবং তার পরিবারের সদস্যরা যাতে কোনো রকম রাজনীতিতে না আসে, এবং তার রাজনীতিতে আসা ভুল সিদ্ধান্ত ছিল। রাজ্যের পালাবদল হওয়ার পর কোথাও কি তাকে কটূক্তি করা হচ্ছিল সমাজ মাধ্যমে, এরকম কোনো তার জন্য মানসিকভাবে ভেঙে পড়েছিলেন? না, এইরকম আপনার নাই, কিন্তু দুর্নীতির সঙ্গে কোনোদিনই যুক্ত, কোনো বিষয়ে যুক্ত না। এটা গোটা রামপুরহাটবাসী বা আরো আদার্স যারা আছেন তারা জানেন। তারপরে ধরুন, উনি ওইসব পছন্দ করতেন না, কোনো দুর্নীতি কোনো লোককে উনি পছন্দ করতেন না। আর উনি নিজে কোনোদিনই একটা চায়ের সঙ্গে কারোর সাথে যুক্ত ছিলেন, এটা বুক ফুলি আমরা বলতে পারি। এই মৃত্যুর কারণ হিসেবে কি দেখবেন, যে রাজনীতির জন্যই কি মৃত্যু? এখন একটা স্টেটমেন্ট লিখে দিয়ে গেছেন, সেই স্টেটমেন্টটা পুলিশ নিয়ে গেছেন। এখন ওনাদের মাধ্যমে এবং আপনাদের মাধ্যমে আমরা জানতে পারবো, তারপরে আমরা স্টেটমেন্টটা দিতে পারবো ভালো করে। পরিষ্কার চিত্রটা আমরা এখনো পাইনি। আমরা এখন আসিফদার এই ডেড বডি নিয়ে ব্যস্ত। কালকে রাত্রে কি কোনো কথা বলেছেন? কালকে রাতে এই বিষয়ে কোনো কথা হয়নি, পারিবারিক আমাদের যা এমনি হাসাহাসি আলোচনা এইসবই হচ্ছিল, আমরা বুঝতে পারিনি। তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পরিষদের দুর্নীতির বিষয় নিয়ে বিভিন্ন জায়গায় কথা উঠছিল, সেই বিষয়ে কি কোনো দুশ্চিন্তা ছিল? সেটা হয়তো আসিফদার ভেতরে ছিল কিনা সেটা আমি বলতে পারবো না, কারণ তিনি তো প্রকাশ করেননি। প্রকাশ করলে পরে জানতে পারতাম।
আর ওনার স্টেটমেন্টটা পুলিশ যতক্ষণ ক্লিয়ার না করে দেবে যে কেন তিনি করলেন, ততক্ষণ আমাদের পক্ষে বলা অসম্ভব। কিন্তু টিআরটিএ যে দুর্নীতির সঙ্গে তিনি জড়িয়ে গেছিলেন, মানে দেখো, আমরা কথা বলছিলাম আশিস বন্দ্যোপাধ্যায়ের পরিবারের যিনি সদস্য তার ভাইয়ের সাথে, এবং তিনিও হতবাক এই ঘটনায় যে আজ সকালে তিনি যখন দেখেন যে বাড়ির মধ্যে যে দলীয় কার্যালয় সেখানে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে, এবং তার যারা অনুগামী বা ছাত্রছাত্রী প্রত্যেকে এবং কর্মী থেকে শুরু করে সকলে এই ঘটনা কিন্তু মেনে নিতে পারছেন না, তার এই মৃত্যুর ঘটনা। বেশ অক্ষয়, আত্মহত্যা না অন্য কিছু? প্রাক্তন ডেপুটি স্পিকারের মৃত্যু তদন্তে পুলিশ। সুইসাইড নোটের ছত্রে ছত্রে রয়েছে অবসাদের ইঙ্গিত। রাজনীতিতে ছিলেন, তবে দুর্নীতিতে নয় বলে দাবি চিঠিতে। হারের পর বারবার অপমানে এই চরম ফয়সালা। তৃণমূলের একাংশের বিরুদ্ধে সরব পরিবার। মানুষ এমন হয়ে গেছে না এখন, এই মৃত্যু কিন্তু শুধু আশিসদার একার না, অনেকের হতে পারে। কে কোন দলে আছে, কে কোন দলে নেই, কে কেন করছে কি না, সে মানুষ এত ভাবে তাদেরকে অপমান করছে, এই অপমানটা সবার পক্ষে নেওয়া সম্ভব নয়। সেই মানুষটা এতবারের এমএলএ, শ্রদ্ধার মানুষ, তাকে যদি প্রতিদিন প্রতিনিয়ত অপমান করা হয়, সে অপমান নেওয়া কিন্তু সত্যি সম্ভব নয়। যদি এই মৃত্যু সুইসাইডের জন্য, অবসাদের জন্য হয়, এরকম মৃত্যুর খবর কিন্তু আরো পাবেন আপনারা। কারণ এই জন্যে যে মানুষ সোশ্যাল মিডিয়া যে জায়গায় পৌঁছেছে, তাতে কিন্তু একটা মানুষকে মেরে ফেলা খুব সহজ হয়ে যাচ্ছে। আর এই বিধানসভা নির্বাচনে ধ্রুব সাহার বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছিলেন এবং হেরে যান। ধ্রুব সাহা তিনি কি বলছেন শোনাবো। সমাজে ওনার একটা ভালো ভাবমূর্তি ছিল, কিন্তু জানি না কিসের কারণে ফাইকাল হোসেন গ্রেপ্তার হয়েছে। আমরা টিআরডিএ নিয়ে দুর্নীতির এত কথা সামনে আসছে, আমরা দেখছি যে অনেক জায়গাতে প্ল্যানকে কেন্দ্র করে অনেক অবৈধ টাকা পয়সার লেনদেন হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে পৌরসভাতে অনেক ইলিগাল ব্যাপার এসছে। এই কারণে উনি আত্মহত্যা করলেন, কেন উনি আত্মহত্যা করলেন এটা তো পুলিশ তদন্ত করবে, কোথায় কি হয়েছে। আমি তো শুনছি অন্যরকম, তার পরিবারেও নাকি এই নিয়ে অশান্তি চলছে। উনি তার নোটেও লিখেছেন পরিবারের লোক যাতে রাজনীতি না করে, সেখান থেকেও প্রেসার ছিল নাকি বিভিন্ন সময় কানে আসছে। আর চেয়ারম্যান হওয়াতেই নাম জড়িয়ে যায় আশিস বন্দ্যোপাধ্যায়ের। গত বছর ডিসেম্বরে টিআরডিএতে পরপর বেনিয়মের অভিযোগ ওঠে। তারাপীঠ রামপুরা ডেভেলপমেন্ট অথরিটিতে এই অভিযোগ। 2021 থেকে 2025-এ তিনি ছিলেন বিধানসভার ডেপুটি স্পিকার। টিআরডিএর তৎকালীন চেয়ারম্যান হওয়াতেই নাম জড়িয়ে যায় আশিসের। আরও একটু বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে আবির, রয়েছে আমার সঙ্গে। আবির, দেখো, প্রথমত হচ্ছে যে আশিস বন্দ্যোপাধ্যায় তিনি যে দায়িত্বে ছিলেন, সেই দায়িত্বতে তিনি ছাড়াও একাধিক ব্যক্তি এই বোর্ড পরিচালনার ক্ষেত্রে ছিলেন, এবং যে নোট যেটি আজকে প্রকাশ পেয়েছে তুমি জানো, সেখানে আশিস বন্দ্যোপাধ্যায়ের যেটা লেখা বলে এখনো পর্যন্ত জানানো হচ্ছে, যদিও এটা নিয়ে তদন্ত চলছে, সেখানে তিনি উল্লেখ করেছেন যে তিনি টিআরডিএ জেনারেল মিটিং ছাড়া আর কোনো দায়িত্ব ছিলেন না, টেন্ডার কমিটিতে ছিলেন না, তার চেক পাওয়ার ছিল না, এমনকি কোনো প্ল্যান পাস বা নো অবজেকশন সার্টিফিকেট ইস্যুর ব্যাপারেও তিনি ছিলেন না, এবং কেউ তার সঙ্গে কোনোদিন এই বিষয় নিয়ে আলোচনা করেনি। যদিও গত কয়েক মাস ধরে বলা ভালো, অন্তত পূর্বতন সরকারের শেষ সময় থেকে টিআরডিএ নিয়ে বিভিন্ন ধরনের অভিযোগ উঠেছে। তার মধ্যে যে হোটেলের যে বিল্ডিং পাস সেগুলো কি করানো নিয়ে, এছাড়া হচ্ছে যে মন্দির চত্বরের যে গাছ বসানো নিয়ে, এছাড়া অভিযোগ উঠেছে বিভিন্ন সময় মন্দিরে যে সমস্ত অনুষ্ঠানগুলি হয়েছে সেই অনুষ্ঠানগুলির ক্ষেত্রে যে অর্থ এসছে, সেই অর্থ মন্দির কমিটির কাছে না গিয়ে নাকি টিআরডিএ এর ক্ষেত্রে চলে গেছে, এবং মন্দির পরিচালনা করার ক্ষেত্রে টিআরডিএ সব থেকে গুরুত্বপূর্ণ নিয়েছে, সেখান দিয়েও বিস্তার অভিযোগ আসতে শুরু করে দিয়েছিল। এবং অতি সম্প্রতি আমরা দেখেছি যে 21শে জুলাই সবার দিন তিনি যখন কলকাতাতে আসছিলেন, তখন শক্তিগড়ে তিনি যখন একটি দোকানে চা খেতে দাঁড়িয়েছিলেন, তখন আমরা দেখেছিলাম যে তাকে উদ্দেশ্য করে চোর স্লোগান, এমনকি বলাও হয় যে বয়স্ক না হলে পিটিয়ে তার পিঠের ছাল তুলে নেওয়া হতো। তো স্বাভাবিকভাবেই তিনি যেহেতু অধ্যাপনা থেকে রাজনীতিতে আসেন, এবং রাজ্য বিধানসভাতেও তিনি ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেছেন, তার আগে একাধিক দপ্তরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, সেই অর্থে আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কোনো ধরনের অভিযোগ বা অভিযোগ এর আগে অন্তত দুর্নীতি সংক্রান্ত ওঠেনি। ফলে যে নোটটি পাওয়া গিয়েছে সেই লেখাটা পড়েও মনে হচ্ছে যে তার মধ্যে একটা অভিমানও তৈরি হয়ে গিয়েছিল।
কিন্তু যে অভিযোগগুলো উঠেছিল তার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই রাজ্য সরকারের নগরায়ণ দপ্তরের তরফ থেকে একটা অডিটও চলছে। ইতিমধ্যে তাদের একটা টিম সেখানে গিয়ে তারা দেখেও এসছে তদন্তের ক্ষেত্রে। একটা সরকারের পালাবদলের পর আমরা দেখেছিলাম যে টিআরডি এর যে অফিস সেটাও দীর্ঘদিন তালাবন্ধ অবস্থাতে পড়েছিল। সেই তালাবন্ধ অফিস খুলে সেখানেও তদন্তের কাজ শুরু হয়েছে। কিন্তু এই পরিস্থিতির মধ্যেই আশিস বন্দ্যোপাধ্যায়ের যে মৃত্যু সেদিকে ঘিরে নানা রহস্য ইতিমধ্যে ঘনীভূত হচ্ছে। তবে যে অভিযোগগুলো ছিল সেই অভিযোগগুলোর মধ্যে হচ্ছে মূলত এই যে বিল্ডিং, যে হোটেল বিল্ডিং তৈরি করা, তার যে প্ল্যান পাস সংক্রান্ত বিষয়, তারপর হচ্ছে যে নো অবজেকশন যে সার্টিফিকেট সেগুলোকে ইস্যু করার বিষয়, এছাড়া অবশ্যই মন্দিরকে কেন্দ্র করে যে বিভিন্ন ধরনের কাজ হয়েছিল সেগুলোকে নিয়েও বিভিন্ন অস্বচ্ছতার অভিযোগ উঠতে শুরু করেছিল। যেহেতু তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব সামলেছেন, বোর্ড একাধিক সদস্য থাকলো, ফলে স্বাভাবিকভাবেও তাকে এই গোটা বিষয় নিয়ে বারবার ধরে টেনে আনা হয়েছে বা তার বিরুদ্ধেও আঙুল উঠেছে। তো সেই বিষয়গুলো নিয়েই হয়তো ওই ধরনের ঘটনা, যদিও গোটাটাই তদন্ত সাপেক্ষ এবং টিআরডি নিয়েও আলাদা করে তদন্ত চলছে। ফলে সেক্ষেত্রে আশিস বন্দ্যোপাধ্যায় সেক্ষেত্রে কতটা ভূমিকা ছিল তা নিয়েও একাধিক মহলের প্রশ্ন রয়েছে। বেশ, যদিও আশিস বন্দ্যোপাধ্যায় সুইসাইড নোট কিন্তু অন্য কথা বলছে। টিআরডিএতে সইয়ের কোনো এখতিয়ারই ছিল না বলে দাবি। স্থানীয়দের একাংশেরও দাবি সইয়ের অধিকার ছিল না। আশিস ব্যানার্জি আজীবন রাজনৈতিক সততার প্রতীক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব। মানসিক দুশ্চিন্তা কি ছিল ওনার সেটা তো বলতে পারবো না। তার দীর্ঘ রাজনৈতিক জীবনে আশিস ব্যানার্জি কারো কাছে কোনোদিন ৫টা পয়সা নিয়েছেন বা কোনো দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে তার হাজার সত্ত্বেও কিন্তু এটা আজ পর্যন্ত বলতে পারেননি। তার মতো সৎ নিষ্ঠাবান রাজনৈতিক কর্মী খুব বিরল। ওনাকে কেউ পছন্দ করতে পারেন না করতে পারেন, কিন্তু আশিস ব্যানার্জি চোর, কারা কাছে ১ পয়সা খেয়েছেন এ কথা কেউ বিশ্বাস করবে না। সেটাই দুঃখ পেয়েছেন বেশি করে। কিছুদিন আগে একটা রাস্তায় একটা ছেলে ধরেছিল, তারপর অনেকে অনেক ফেসবুকে অনেক কমেন্ট করছেন যেগুলো মেনে নিতে পারছেন না। সুইসাইড নোটটা থেকে আমার তাই মনে হলো। রাজনীতি লোকদের সব থেকে একটা অকারণে কারোর উপর ব্লেম চেপে যায়। উনি ওখানকার কোনো টেন্ডার অথরিটি ওনার ছিল না, ওখানে সই করা উনি করতেন না, টিআরডি উনি ছিলেন না, এবং কোনো রকম চেক পাওয়ার উনি নিজের হাতে কোনোদিন রাখেননি। সুতরাং যারাই এদিক ওদিকে কথা তুলছেন আমি মনে করি তারা বিভ্রান্তি ছড়াচ্ছেন সমাজে, কেননা উনি ওটার সঙ্গে কোনোভাবেই যুক্ত ছিলেন না। যার চেক পাওয়ার ক্ষমতা থাকবে না, যার টেন্ডার পাওয়ার ক্ষমতা থাকবে না, সে কিভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত থাকবে? সুতরাং আমরা এটাকে নস্যাৎ করছি। সেগুলো হয়তো সেন্টিমেন্টে তার কোথাও আঘাত করেছে।